জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা ডিসেম্বর মাসের 5 তারিখে যে আরআরবি গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছিল তার ফার্স্ট শিফটের সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তোমরা যারা 2 তারিখ থেকে পরীক্ষাটা দেওয়া শুরু করবে তাদেরকে বলবো ক্লাসটা তুমি একবার অন্তত শুরু থেকে শেষ অবধি দেখে যেও। ঠিক আছে, দেখলে তোমাদের কি হয় বলো, তোমরা বুঝতে পারবে যে কত কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কত কোশ্চেন রিপিট হয়েছে, সায়েন্সের কত কোশ্চেন রিপিট হয়েছে। ক্লাসটা দেখার পর তোমার কিছু হোক না হোক, অ্যাটলিস্ট আমি এটা মনে করি তোমার আত্মবিশ্বাস বাড়বে। যে তোমরা যে ভয়টা পাচ্ছ কিনা যে কি হবে, কেমন ধরনের প্রশ্ন আসবে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত কোশ্চেন তোমাদের রিপিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই তোমরা টেনশন করো না, বিন্দাস থাকো আর ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখো। ক্লাসটা দেখার পর যদি তোমার মনে হয় যে তোমার 1%ও উপকার লেগেছে, তো তুমি কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও। ঠিক আছে, বাস এটাই আমার চাওয়া। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে ভারতের 107তম জাতীয় উদ্যান হিসাবে কাকে ঘোষণা করা হয়েছে। দেখো, এটার সঠিক অ্যান্সার হচ্ছে সিমলিপাল জাতীয় উদ্যান। ঠিক আছে, এটা আমাদের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। আর এটা কি টাইগার রিজার্ভের জন্য এই জাতীয় উদ্যানটা বিখ্যাত। এটা 2025 সালের এপ্রিল মাসে এটাকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এটা কি উড়িষ্যার দ্বিতীয় একটা জাতীয় উদ্যান। কেমন? তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার এ তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে আইকন 2025, যেটা 25 থেকে 27 জুনের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, কোথায় হয়েছিল। দেখো, এটা সঠিক আনসার হচ্ছে দেরাদুনে হয়েছিল। ঠিক আছে, দেরাদুনের কোথায়? ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে এটা হয়েছিল। কেন? এটা হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আলোচনা করার জন্য এই মিটিংটা রাখা হয়েছিল। ঠিক আছে, আর মনে রাখবা 2025-এ এই দেরাদুনেই আরেকটা অনুষ্ঠান হয়েছিল, কি সেটা হচ্ছে বিশ্ব দুর্যোগ ব্যবস্থার সম্মেলন। ঠিক আছে, বিশ্ব দুর্যোগ ব্যবস্থার সম্মেলন, বিশ্ব দুর্যোগ ব্যবস্থা। ঠিক আছে, এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা। কেমন? তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে শুটিং এর ক্ষেত্রে 2025 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে। দেখো, মেজর ধ্যানচাঁদ পুরস্কার এতবার রিপিট হয়েছে, তোমাদের কি বলবো, এটা তোমরা প্রত্যেকে হয়তো জানো। কি সঠিক অ্যান্সার? মনু ভাকর, তাই না? শুটিং এর জন্য পেয়েছিল। আর এটা ছাড়া কি কি তোমাদের জিজ্ঞেস করতে, ডি গুকেশ কিসের জন্য পেয়েছিল? দাবার জন্য পেয়েছিল। হরমনপ্রীত সিং কিসের জন্য পেয়েছিল? হকির জন্য পেয়েছিল। প্রবীণ কুমার কিসের জন্য পেয়েছিল? প্যারা অ্যাথলেটিক্সের জন্য পেয়েছিল, তাই না? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে 2025 সালে কাকে মর্যাদাপূর্ণ প্রিটজার আর্কিটেকচার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দেখো, এই কোশ্চেন তোমাদের অনেকবার রিপিট হয়েছে তোমাদের পরীক্ষাতে। সঠিক অ্যান্সার কি? লিউ জিয়াকুন, তাই না? এটা এই যে প্রিটজার পুরস্কার যেটা আছে না, মনে রাখবে এটাকে স্থাপত্যের নোবেল পুরস্কারও বলা হয়, তাই না? আর এটা যে জেতে তাকে $1,00,000 অর্থ প্রদান করা হয়। ভারতের হয়ে কে জিতেছে মনে রাখবে, মানে বালকৃষ্ণ দোষী 2018 সালে এই পুরস্কারটা পেয়েছিল। কেমন? তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার এ, লিউ জিয়াকুন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে অনুরাগ কাশ্যপের সিনেমা ডাকাত এ মৃণাল ঠাকুরের বিপরীতে প্রধান অভিনেতা কে ছিলেন। তার মানে কি মৃণাল ঠাকুর অভিনেত্রীর কাজ করেছে, আর অভিনেতা কে ছিলেন আদিবি শেষ। ঠিক আছে, অপশন এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এই সিনেমাটা একটা হিন্দি তেলেগু ভাষী সিনেমা। ঠিক আছে, পরিচালনা করেছে সুনীল দেব, মানে ডিরেক্টর। মৃণাল ঠাকুর তো প্রধান অভিনেত্রী বললামই। আদিবি শেষ কি এ হচ্ছে প্রধান অভিনেতা। অনুরাগ কাশ্যপ নিজে এই সিনেমাতে অ্যাক্টিং করেছে ইন্সপেক্টরের স্বামীর চরিত্রে। ঠিক আছে, আর প্রকাশ রাজ যে আছে ইনি হচ্ছেন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ঠিক আছে, কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নিচের কোনটি এইচআইভি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। দেখো, এটার সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, কন্ডোম ব্যবহার করা। ঠিক আছে, কন্ডোম ব্যবহার করে যদি যৌন মিলন করা হয় তাহলে এইচআইভি হওয়ার চান্সেস অনেক কম থাকে, মানে থাকেই না বলতে গেলে। ঠিক আছে, মানে এইচআইভি কাদের হয়, যেসব যৌন কর্মী আছে তাদের সাথে কেউ যদি অসুরক্ষিতভাবে যদি যৌন মিলন করে, মানে কন্ডোম ছাড়া, তাহলে তার 90% চান্সেস থাকে যে তার এইচআইভি হবে। ঠিক আছে, এইচআইভি কি বলতো, এইচআইভি হচ্ছে একটা ভাইরাস। ঠিক আছে, ভাইরাস। আর এইচআইভি ভাইরাস থেকে যেই রোগটা আমাদের মেনলি হয় সেটা হচ্ছে এইডস। ঠিক আছে, AIDS। ঠিক আছে, যদি এইচআইভি তোমাকে জিজ্ঞেস করে এইচআইভির ফুল ফর্ম কি, পরীক্ষাতে প্রশ্ন আছে, তোমরা মনে রাখবে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, কি বললাম? হিউম্যান হিউম্যান ইমিউনো 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 ডিফিসিয়েন্সি 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 ভাইরাস। ঠিক আছে, এটা হচ্ছে এইচআইভির ফুল ফর্ম। এইটা তোমরা মনে রাখবে, পরীক্ষাতে ডিরেক্ট তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে এইচআইভির ফুল ফর্ম কি, সায়েন্সের জন্য। ঠিক আছে, আর এই যে এই ভাইরাসের কারণেই তোমার এইডস হয়। ঠিক আছে, এইডস এর ফুল ফর্ম কি হচ্ছে মনে রাখবা, অ্যাকিউট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। কি বললাম? অ্যাকিউট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এইচআইভি রোগের কি হয় বলতো, ধরো মানে তুমি অসুরক্ষিত কারোর সাথে যৌন মিলন করলে, এবার তোমার মধ্যে এইচআইভি সংক্রমণ তৈরি হয়ে গেল। ঠিক আছে, গ্যারেন্টি থাকো তোমার 90% তুমি মারা যাবে। কেন? এইচআইভি যখন হয় না, তখন শরীরে কি হয়, তো রোগ প্রতিরোধ করার ক্ষমতাই কমে যায়। মানে আমাদের
মানে যেমন আমাদের ডাব্লিউবিসি কি কাজ করে, টি লিম্ফোসাইট, পি লিম্ফোসাইট যেগুলো আছে না, সে কি করে, টি লিম্ফোসাইট যে আছে সেটাকে তৈরি হতে দেয় না। তৈরি হতে না দেওয়ার জন্য কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তার ফলে কি হয়, আমাদের শরীরে যে রক্ত পরিবহন করছে না, রক্ত পরিবহন মানে তার গতি কমে যায়, বুঝলে তো, ঠিকঠাক হতে পারে না, শরীরের জায়গায় জায়গায় ফুলে যাবে দেখবা। ঠিক আছে, এই কারণে এই সব হওয়ার ফলে একটা টাইমে যে রোগীটা থাকবে সে কনফার্ম মারা যাবে। ঠিক আছে, ওই জন্য এইচআইভি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করার জন্য কন্ডোম ব্যবহার করা মানে খুবই প্রয়োজন। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে 2025 সালে লরিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে কেলি স্লেটার। ঠিক আছে, ইনি কি 11 বারের ওয়ার্ল্ড সাফিং চ্যাম্পিয়ন ছিলেন। সব থেকে বড় ব্যাপার, লরিয়াস অ্যাওয়ার্ড যে আছে এটা তোমরা ভালো করে মনে করেছো, কারণ লরিয়াস অ্যাওয়ার্ড থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের কোশ্চেন এসছে। এমন হয়তো যদি এখন যদি 80খানা শিফট হয়ে থাকে না, তার মধ্যে তুমি ধরো 75টা শিফটে তোমার লরিয়াস অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন এসছে। আর আমি তোমাকে যখনই করাই তখনই বলি যে এই অ্যাওয়ার্ড থেকে তুমি মানে এই অ্যাওয়ার্ডটা ভালো করে মুখস্থ করিও। তুমি আমার পিডিএফ মানে আমার টেলিগ্রাম চ্যানেলে যাবা, দেবা, ওখানে পুরোনো অনেক যেসব শিফটের কোশ্চেন করানো হয়েছে সেখানে লরিয়াস অ্যাওয়ার্ডের পিডিএফ তোমাকে দেওয়া আছে, ওখান থেকে তোমরা পুরো লিস্টটা মনে চলে যাবে। ঠিক আছে, তার মধ্যে সব থেকে যেটা জিজ্ঞেস করে মন্ডো ডুপ্লেন্টিস, রিয়াল মাদ্রিদ, ঠিক আছে, তারপর এই যে কেলি স্লেটার, এরা সব প্রত্যেকটা পরীক্ষাতে চলে এসছে। কেমন? তো অপশন নাম্বার এ তোমাদের কারেক্ট অ্যান্সার। আর এই অ্যাওয়ার্ডটা প্লিজ তোমরা ভালো করে মুখস্থ করে যাও, তোমাদের গ্যারেন্টি থাকলে 1 নাম্বার এখান থেকে তুমি নিয়ে আসবা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে 2025 সালে কোন সংস্থা বিশ্বের সর্বোচ্চ রেজলিউশন সম্পন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল তৈরি করেছে? দেখো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি। ঠিক আছে, এটা কোথায় আছে? পুনেতে আছে। ঠিক আছে, অপশন নাম্বার এ তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা তোমাদের এসছে, এখান থেকে আরো দুটো কোশ্চেন তোমাদের এসছে। একটা কোশ্চেন অনেকদিন আগে এসেছিল যে এই যে মডেলটা তৈরি হয়েছে সেই মডেলটার নাম কি, ইন্ডিয়া ফরকাস্টিং সিস্টেম। ঠিক আছে, এটা একটা মনে রাখবা। আরেকটা কোশ্চেন যেটা তোমাদের এসেছিল যে এটার উদ্বোধন কে করেছিল, মনে রাখবা কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী জিতেন্দ্র সিং এটার মানে উদ্বোধন করেছিল। ঠিক আছে, এই দুটো তোমরা পয়েন্ট মনে রাখো, বাকিগুলো তোমার পয়েন্ট না মনে রাখলেও হবে, কিন্তু এই প্রশ্নটা এই ইন্ডিয়া ফরকাস্টিং সিস্টেম আর এই যে যে উদ্বোধন করেছিল এই 3টা পয়েন্ট তোমরা মনে রেখো। কেমন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে 2025 সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতটি পদক জিতেছে? দেখো এটাও একটা রিপিট হওয়া প্রশ্ন, যারা ক্লাস করেছে তারা বলতে পারবা, তাই না? কতটা জিতেছিল? টোটাল 24খানা পদক জিতেছিল, তাই না? অপশন নাম্বার বি। এই 24টা পদকের মধ্যে দেখো 8টা পেয়েছিল সোনা, 10টা রূপা আর 6টা পেয়েছিল ব্রোঞ্জ। আর এখান থেকে যে প্রশ্নটা তোমাদের মানে আরেকটা কোশ্চেন এসেছিল কি, এটা কোথায় হয়েছিল? দক্ষিণ কোরিয়ার গুমিতে হয়েছিল। ঠিক আছে, আর ভারত কি দ্বিতীয় স্থানে ছিল পদক তালিকায়। কেমন? এই 3টা পয়েন্ট তোমরা মনে রেখো। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার এ তোমার, সরি অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে ভারতের নির্বাচন কমিশন দ্বারা চালু করা নতুন ওয়ান স্টপ ডিজিটাল প্ল্যাটফর্মের নাম কি? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ইসি আইনেট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মানে ওয়ান স্টপ ডিজিটাল প্ল্যাটফর্মের নাম। এটা কি করে বলতো, এটা হচ্ছে ভোটদান সম্পর্কিত সমস্ত ডিজিটাল পরিষেবা এক জায়গায় কেন্দ্রিত করে। ঠিক আছে, মানে এক জায়গায় স্টোর করে রাখে। ঠিক আছে, আচ্ছা তোমাকে যদি ইসি নেট না দিয়ে পরবর্তীতে মনে রাখবা এই যে ইওআই নেট। ঠিক আছে, এটাও তোমরা মনে রেখো, কারণ এটা না দিয়ে যদি এটা দেয় তো এটাও তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তাই দুটোই তোমরা মনে রেখো। কেমন? সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সম্প্রতি দক্ষিণ ভারতের প্রথম সংক্রামক রোগ গবেষণা এবং নিদান গবেষণাগার কোথায় স্থাপিত হয়েছে? দেখো এটা একটা নতুন প্রশ্ন, মানে এই কোশ্চেনটা আমি আগে কখনো করাইনি। এটা সঠিক অ্যান্সার কি, বেঙ্গালুরু, তাই না? এটাও তোমরা পেয়ে গেলাম, মনে থাকবে এটা তোমার, বেঙ্গালুরুটা মনে রেখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালের কেন্দ্রীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য আনুমানিক কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? এটাও দেখা একটা রিপিটেড প্রশ্ন, কতবার করেছি, 3412.82 কোটি টাকা, তাই না? আর এটা কবে করা হয়েছিল? 2025-26 সালে এটা করা হয়েছিল। 2024-25 সালের থেকে এটা 9% বেশি। 2024-25 সালে কত ছিল? এটা 3125.96 কোটি টাকা। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা মনে রাখো, এই কোশ্চেনটা অনেকবার তোমাদের পরীক্ষাতে এসছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের দেখলে তো কতগুলো কোশ্চেন তোমাদের রিপিট হয়েছে, তাই না? সেই জন্য আমি তোমাকে বলি ক্লাসগুলো তুমি শুরু থেকে করো, দেখবা তুমি পরীক্ষার হলে প্রায় 7 থেকে 8টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের রিপিট পাবা। এবার তুমি সায়েন্সের কোশ্চেনগুলো দেখো, কত সায়েন্স তোমাদের একই টাইপের সায়েন্স তোমাকে জিজ্ঞেস করেছে, কোনো চেঞ্জেস নাই। তুমি সায়েন্সের কোশ্চেনগুলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, যদি একটি মৌলের পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন থাকে এবং 12টি নিউট্রন থাকে, তাহলে মৌলের ভর সংখ্যা কত? মৌলের ভর সংখ্যা ডিরেক্ট তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে, মৌলের ভর সংখ্যা কি হয়? আমি তোমাকে কি বলেছি, প্রোটন প্লাস নিউট্রন, তাই না? প্রোটন প্লাস নিউট্রন। এবার দেখো প্রোটন আমাকে কত দেওয়া আছে, এখানে প্রোটন দেওয়া আছে 11টা, তো 11 দিয়ে দাও, প্লাস নিউট্রন কত দেওয়া আছে 12টা, তো 12 দিয়ে দাও, তো 11 আর 12 কত হয় 23, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
এই ধরনের প্রশ্ন তোমাদের আসছে। এইটাও তোমার এই কোশ্চেনটা ডিরেক্ট তোমাদের পরীক্ষাতে আসবে, যে কোশ্চেন দিয়ে দেবে কোনো পদার্থের মৌলের ভর সংখ্যা সমান সমান কি হয়, দ্বিতীয় প্রোটন প্লাস নিউট্রন, নিউট্রন মাইনাস প্রোটন, প্রোটন মাইনাস নিউট্রন, এরকম দিয়ে দিবে। ঠিক আছে, তো মনে রাখবা কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে চৌম্বক ক্ষেত্র রেখার বৈশিষ্ট্য সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক। বলছে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি একে অপরকে ছেদ করে না। কতবার তোমাদেরকে বলেছি, দেখো আমি তোমাদেরকে কি কি বলেছিলাম, আমি তোমাকে বলছি, আর দেখো কি কোশ্চেন এসছে। সবার প্রথমে বলেছিলাম যে একটা চুম্বক আছে, চুম্বকের কি হয়, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। ঠিক আছে, বলেছিলাম নর্থ পোল থেকে চুম্বকীয় বল রেখা সাউথ পোলের দিকে ঢুকে যায়। এটা কখনো যখন বাইরের দিকে প্রবাহিত হয়, নর্থ পোল থেকে সাউথের দিকে চলে আসে। আর রেখাগুলো কি হয়, একে অপরকে কখনো কাটে না। কেন, যদি রেখাগুলো একে অপরকে কেটে দেয় তাহলে রেখার মানে অনেকগুলো দিক হয়ে যাবে, অনেকগুলো দিক ইন দ্য সেন্স। দেখো এটা কি হচ্ছে, নর্থ পোল থেকে সাউথ পোলে যাচ্ছে। সাপোজ ধরো আমি এই লাইনটাকে আমি এর সাথে কেটে দিলাম। ঠিক আছে, যদি আমি এই লাইনটার সাথে কেটে দিই, মানে একে অপরকে কেটে দিই, তাহলে কি এই কি নির্দিষ্ট সাউথের দিকে যেতে পারবে না? মানে ধরো এরকম আছে, তো আমি এরকম ধরে একটা দিয়ে দিলাম, তাহলে দেখো এই কি শুধু নর্থ পোল থেকে বেরিয়ে সাউথের দিকে যাচ্ছে। এখান থেকে আসছে, যদি আমি ধরি এখান দিয়ে একটা লাইন বেরিয়ে যাবে, এখান দিয়ে আসি এখান দিয়ে একটা লাইন বেরিয়ে যাবে, নির্দিষ্ট সাউথের দিকে যেতে পারছে না। তার মানে কি, এই রেখাগুলো একে অপরকে কখনো কাটে না, কারণ কাটলে কি হবে, রেখার দুটো দিক হয়ে যাবে। ভেতরের দিকে কি হয়, ভেতরের দিকে চুম্বকীয় ক্ষেত্রে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যায়, তাই না? আর কি হয়, যেখানে তোমার ঘন থাকে সেখানে শক্তি বেশি হয়, যেখানে হালকা থাকে সেখানে শক্তি কম। এবার তুমি বিচার করো, ধরো এখান থেকে যদি এভাবে বেরায়, এখান থেকে ধরো বেরাচ্ছে, তার মানে কি এখানে যা ব্যাপারটা বেশি ঘন থাকবে। আর এই সাইড দিয়ে কি একে অপরকে তো কাটছে না, এই সাইড দিয়ে বেরিয়েছে, মানে এখানে কি গ্যাপ 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 হয়ে থাকবে, তার মানে কি এই জায়গাটা শক্তি কম থাকবে তার, তাই না? এবার দেখো প্রশ্নে কি বলছে, প্রথমটা তো অপরকে ছেদ করে না, একদম ঠিক আছে। দ্বিতীয় বলছে চুম্বক ক্ষেত্রের প্রবলতা বা শক্তি তাদের ঘনত্ব দ্বারা পরিমাপ করে, একদম ঠিক। যেখানে এখানে যদি থাকে, এখান দিয়ে যে বেরাচ্ছে, কারণ এই জায়গাটা তো বেশি ঘন হয়ে থাকবে, আর এই সাইড দিয়ে যখন ঢুকবে এই সাইডগুলো তো ফাঁকা ফাঁকা থাকে না। তার মানে কি এখানে কম শক্তি থাকবে, এখানে বেশি শক্তি থাকবে। কেন, কারণ এখানে এর ঘনত্বটা বেশি, এখানে ঘনত্বটা কম। তার মানে কি 1 আর 2 দুটোই ঠিক, তাই না? অপশন নাম্বার সি তোমাদের একদম কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নিচের কোন ঘটনাটি তরলের কণিকাধর্মী প্রকৃতি প্রদর্শন করে। কণিকাধর্মী প্রকৃতি বলতে তোমাকে এটাই বলতে চাইছে যে তরলের কণ যে গতি করে, সেটা তুমি এই অপশনের মধ্যে কোনটা দেখে তুমি বুঝতে পারছো। দেখো বরফ গলে যাওয়া, এটা তো মানে কণ যে গতি করছে সেটা তো বোঝাচ্ছে না, এটা কি মেল্টিং একটা, তাই না? বলছে কালি বা স্যাহি জলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, হ্যাঁ এটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। কারণ জল গরম হওয়া কি, এটা স্ফুটনাঙ্কের কাজ। জল ফুটে বাষ্প হয়ে যাওয়া কি, এটা ভ্যাপোরেশনের কাজ। কিন্তু এই যে কণিকা ধর্মী প্রকৃতি, মানে জল তরলের কণ যে গতি করছে, সেটা তুমি এই একটা যেটা আছে সেটা দেখে তুমি বুঝতে পারছো, বাকিগুলো তো বুঝতে পারছো না। বাকিগুলো কি আলাদা আলাদা অবস্থা। ঠিক আছে, এটা কি গলনাঙ্ক, এটা কি স্ফুটনাঙ্ক, এটা কি হয় মানে অভিবাহন বা যেটাকে আমরা বাষ্প বলি, সেই জিনিসটা হয়ে যাওয়া। কিন্তু এই একমাত্র অপশন বি যেটা আছে, সেখানে বোঝা যাচ্ছে যে একটা কালি জলের মধ্যে যদি দেওয়া যায়, সে চারিদিকে ছড়িয়ে যায়, তার মানে কি সে গতি করে, তাই না? আর এই ব্যাপারটাকে আমরা কি বলি, এই ব্যাপারটাকে আমরা বলি ব্যাপন। ঠিক আছে, ব্যাপন। কেমন, এই পয়েন্টটা তোমরা মনে রেখো। ঠিক আছে, তো অপশন নম্বর বি তোমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নিচের কোন পিএইচ মানটি লাল লিটমাস পেপারকে নীলে পরিণত করে। দেখো লাল লিটমাসকে নীলে পরিণত করে হচ্ছে বেস, কেমন। আর বেসের পিএইচ ভ্যালু কি হয়, বেসের পিএইচ ভ্যালু হয় তোমার 7-এর উপরে। এখানে দেখো 7-এর উপরে কি 2 না, তাহলে এটা হবে না। 7-এর উপরে কি 2, 4, 6, এটা হবে না। 11ই একমাত্র অপশন যেটা 7-এর উপরে আছে। 11 কি বেস, আর বেস হচ্ছে লাল লিটমাস পেপারকে নীলে করে দেয়। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এই অ্যাসিড বেস সল্ট থেকে প্রতিদিন তোমার প্রশ্ন আসে, আর প্রতিদিন আমি তোমাকে বলছি। দেখো অ্যাসিড বেস আমি তোমাকে বলছি কোনটা কি কালার হয়, সবার প্রথমে আমি বলছি দেখো ফিনপথিলিন যেটা হচ্ছে, ঠিক আছে ফিনপথিলিন, এখানে আমি উপরে লিখে দিচ্ছি অ্যাসিড, এই সাইডে লিখছি বেস, কেমন। দেখো ফিনাপথলিন যেটা আছে সেটা অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে কি হয়ে যায় বলতো, ফিনাপথলিন হয়ে যাবে রংহীন। ঠিক আছে, রংহীন। আর বেসের সাথে যদি ফিনাপথলিন রিয়াকশন করে তাহলে হয়ে যাবে তোমার গোলাপি, গোলাপি। ঠিক আছে, আচ্ছা তোমাকে যদি জিজ্ঞাসা করে মিথাইল অরেঞ্জ, ঠিক আছে মিথাইল অরেঞ্জ, এটা কি হয়, অ্যাসিডের সাথে এ যখন অভিক্রিয়া করে তখন লাল হয়ে যায়, কেমন। আর যখন বেসের সাথে অভিক্রিয়া করে না তখন এটা হলুদ হয়ে যায়, বেসের সাথে কি হয়, হলুদ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা একটা জিজ্ঞাসা করে তোমার জবা ফুল, ঠিক আছে জবা ফুল, জবা ফুল কি হয়, এটা হচ্ছে অ্যাসিডের সাথে যখন অভিক্রিয়া করে তখন গোলাপি হয়ে যায়। ঠিক আছে, গোলাপি হয়ে যায়। আর যখন বেসের সাথে অভিক্রিয়া করে তখন সেটা সবুজ হয়ে যায়। ঠিক আছে, আর জবা ফুল মনে রাখবা এটা হচ্ছে প্রাকৃতিক অম্ল ক্ষার সূচক হিসাবে একে ধরা হয়। ঠিক আছে, আর একটা মনে রাখবা হলুদ, ঠিক আছে হলুদ, এটা কি হয়, এটা অ্যাসিডের সাথে হয়ে যায় কি হলুদ, আর বেসের সাথে কি হয় লাল। ঠিক আছে, আর তো লিটমাস পেপার তো জেনেই গেল, লিটমাস পেপার যখন ব্লু থেকে যখন রেড হবে তখন সেটা কি হবে, বেসের ক্ষেত্রে হবে, আর যখন রেড থেকে ব্লু হবে সেটা অ্যাসিডে হবে। ঠিক আছে, অ্যাসিডের ব্যাপারে দেখো আরো কি কি আমি তো মানে যেগুলো প্রশ্ন আছে, 3টা বৈজ্ঞানিক ছিল, এ হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস। ঠিক আছে, 3টা বৈজ্ঞানিক ছিল, 3টা বৈজ্ঞানিকের নাম কি মনে রাখবা, এ,
বি আর এল, ঠিক আছে। এ দিয়ে হচ্ছে আর্হেনিয়াস। আর্হেনিয়াস কি বলেছিল যে অ্যাসিড হচ্ছে জলে গুলে গুলে যাওয়ার পর এইচ প্লাস আয়ন দেয়, আর বেস কি করে ও এইচ মাইনাস আয়ন দেয়, ঠিক আছে। এটা কে বলেছিল? আর্হেনিয়াস বলেছিল। ব্রস্টেড লরি বলে একজন বিজ্ঞানী ছিল, সে কি বলেছিল যখন অ্যাসিড কি হয় এ হচ্ছে প্রোটন দেয়, প্রোটন দেয়, ঠিক আছে। আর মানে বেস কি করে? এ হচ্ছে প্রোটন গ্রহণ করে, প্রোটন গ্রহণ করে, ঠিক আছে। লুইস বলে একজন বিজ্ঞানী ছিল, এ কি বলেছিল যে অ্যাসিড যে আছে সে কি করে ইলেকট্রনের যে মানে লোন পেয়ার, ঠিক আছে, লোন পেয়ারকে গ্রহণ করে, ঠিক আছে। আর যদি জিজ্ঞাসা করে যে বেস কি করে, তো বেস মনে রাখবো ইলেকট্রনের যে লোন পেয়ার আছে সেটাকে এই মানে ত্যাগ করে, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে আপাতিত কিরণ এবং নির্গত কিরণের মধ্যে উৎপন্ন কোণকে কি বলা হয়? দেখো এটাকে তোমার বলা হয়, এক সেকেন্ড, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলা হয়, ঠিক আছে। অপশন নাম্বার সি, মানে বিচ্যুতি কোণ বলা হয় বাংলাতে। মানে কি, ধরো এই ধরো একটা প্রিজম আছে, ঠিক আছে, এই একটা প্রিজম আছে, এই প্রিজমে ধরো আমি এখান থেকে কোনো কিরণকে নিয়ে এলাম, এবার কিরণটাকে যদি আনি, কিরণটা কি এই সোজাসুজি বেরিয়ে যাওয়ার কথা, এরকম কিরণটা এরকম বেরিয়ে যাওয়ার কথা, তাই না? এরকম, কিন্তু কিরণটা কিরকম বেরায়, কিরণটা এই দিকে প্রথমে ঝুঁকবে, তারপর এই পৃষ্ঠ দিয়ে যখন পার হবে তখন আবার এইভাবে ঝুঁকে যাবে, তাই না? এবার দেখো যখন ঝুঁকছে তখন এই কিরণটা যেই যে মানে কি নির্গত যে কিরণটা, সেই কিরণটা যে আমি কোণ যদি যুক্ত করি তখন এইভাবে এরকম বেরিয়ে যাচ্ছে, মানে এটাকে এই কোণটা এরকমই না হবে। এবার দেখো এর মাঝখানে যে কোণটা তৈরি হচ্ছে না, এক সেকেন্ড, দেখো এই যে মাঝখানে যে কোণটা তৈরি হচ্ছে, যে এই কোণটাকেই তোমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলে, ঠিক আছে। এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনকে তোমরা মনে রাখবা ডেল্টা দিয়ে দেখানো হয়, ঠিক আছে। কি দিয়ে দেখানো হয়? ডেল্টা দিয়ে দেখানো হয়। আর এই যে এই কোণটাকে দেখছো, এই কোণটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, এটাকে তোমার প্রিজম কোণ বলা হয়, প্রিজম কোণ বলা হয়, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমার মনে হয়। আচ্ছা যদি তোমাকে জিজ্ঞেস করে যে প্রিজমের যে প্রতিসরাঙ্ক আছে সেটা কত হয়, তো মনে রাখবা 1.65, ঠিক আছে। এটা হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক। প্রিজমের প্রতিসরাঙ্ক বের করার ফর্মুলা কি হয় দেখো, মিউ বরাবর, মিউ সমান সমান কি হয়, সাইন ব্যাকেট এ প্লাস ডেল্টা এম বাই 2, ঠিক আছে, বাই কি হয়, সাইন এ বাই 2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রিজমের প্রতিসরাঙ্ক বের করার ফর্মুলা। এখানে এ কি, এ হচ্ছে তোমার প্রিজম কোণ, এ হচ্ছে তোমার কি প্রিজম কোণ, ঠিক আছে। ডেল্টা কি হয়, ডেল্টা হয়ে গেল তোমার বিচ্যুতি কোণ। এম কি, এম হচ্ছে মাধ্যম, ঠিক আছে, যে প্রতিসরাঙ্কের যে মাধ্যম সেই মাধ্যমটা, প্রশ্নে তোমাকে এই মাধ্যম সবকিছু যেখানে সব দেখো এক কট কি কি দেওয়া আছে, 1 2 3, ঠিক আছে, 1 2 আর এই তিনটা দেওয়া আছে, তোমাকে দুটো দিয়ে দিবে, 3 নাম্বারটা বার করতে বলবে, বা এই দুটো দিয়ে দিলে তোমাকে ডেল্টা বার করতে বলবে, ঠিক আছে। এরকমই তোমাদের ফিজিক্সের প্রশ্ন আছে। তো এই পয়েন্টটাও তোমরা মনে রাখবে, ফর্মুলাটাও তোমরা মনে রাখবা, আর এই বিচ্যুতি কোণটাও মনে রাখবে। আচ্ছা নির্গত কিরণ মানে নির্গত কিরণ কাকে বলে জানো? এই যে কিরণটা বেরিয়ে যাচ্ছে না, এখান দিয়ে আসছে, এখানে ঝুঁকে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই কিরণটাকেই তোমার নির্গত মানে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স বলা হয়, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের কোন নালিকাটি ফ্লোয়েমে পাওয়া যায়, ঠিক আছে। দেখো ফ্লোয়েম সম্বন্ধে আমি তোমাকে কিছু কিছু পয়েন্ট বলে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, তারপরে তুমি অ্যান্সারটা তুমি নিজেই করতে পারবা। দেখো ফ্লোয়েম থেকে কি কি প্রশ্ন আছে, প্রথমত তোমার জিজ্ঞাসা করে যে ফ্লোয়েম কেমন কোষ দিয়ে তৈরি হয়, তুমি বলে ফ্লোয়েম না বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি হয়, ঠিক আছে, বিভিন্ন কোষ দিয়ে তৈরি হয়। আর ফ্লোয়েম দেখতে কেমন হতো, একটা নলের মতো সংরচনা। ফ্লোয়েম ফ্লোয়েম কেমন দেখতে হয়, একটা নলের মতো সংরচনা। আর এই যে ফ্লোয়েমের যে টিস্যু হয় কিনা, ফ্লোয়েমের যে টিস্যু তাকে আমরা বাস্ট নামে জানি, বাস্ট নামে। ফ্লোয়েম মনে রাখবা 4টা জিনিস দিয়ে তৈরি হয়। প্রথম জিনিস যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সিভ টিউব, সিভ টিউব, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে তোমার কম্প্যানিয়ন সেল, কম্প্যানিয়ন সেল, কম্প্যানিয়ন সেল, কেমন। 3 নম্বর তোমরা মনে রাখবা ফ্লোয়েম প্যারেনকাইমা, ঠিক আছে, ফ্লোয়েম ফ্লোয়েম প্যারেনকাইমা। আর 4 নম্বর হচ্ছে তোমার ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। এই 4টা জিনিস দিয়ে তৈরি হয়। এর মধ্যে তোমরা মনে রাখবা ফ্লোয়েম যে তৈরি হয় না, ফ্লোয়েমের সমস্ত কোষ কি হয়, জীবিত কোষ হয়, ঠিক আছে, জীবিত কোষ। শুধুমাত্র ফ্লোয়েম ফাইবার যে আছে এইটাই একমাত্র মৃত কোষ, ঠিক আছে। ফ্লোয়েম কি করে, মানে গাছের জন্য যত খাবার তৈরি করে তারপর সেটা মানে গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার কাজ করে, কেমন। আরেকটা জিনিস মনে রাখবা, সিপ টিউব যে আছে না, সিপ টিউবের মধ্যে তোমার হচ্ছে নিউক্লিয়াস পাওয়া যায় না, নিউক্লিয়াসকে আমরা কি বলি, কেন্দ্রক। এই কেন্দ্রক হচ্ছে তোমার সিপ টিউবের মধ্যে পাওয়া যায় না, কেমন। এবার দেখো অপশনে কি আছে, বলছে নিচের কোন নালিকাটি ফ্লোয়েমে পাওয়া যায়, বাহিকা পাওয়া যায় না, ট্র্যাকিট পাওয়া যায় না, দেখো সিপ টিউব, সিপ টিউব তোমার পাওয়া যায়। সিপ টিউবে কি বললাম, কেন্দ্রক থাকে না, কেমন। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। বাকি যেটা আছে দেখো, বাহিকা মানে বাহিকা, ট্র্যাকির আর জাইলেম তন্তু, এটা কি জাইলেমের পার্ট, তাই না। তার মধ্যে বাহিকা কি করে বলতো, বাহিকা হচ্ছে মানে উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করে, উদ্ভিদকে মেকানিক্যাল পাওয়ার দেয়, ঠিক আছে। তারপর ট্র্যাকিটস, ট্র্যাকিটস কি করে, এই যে জলের মধ্যে যে ঘুলে থাকা খনিজ পদার্থ আছে, যেগুলো মানে খাদ্য পোষক তত্ত্ব, সেগুলোকে কি করে উপরে নিয়ে আসতে সাহায্য করে।
তাই না? আর জাইলেম তন্তু মানে জাইলেম তন্তু আর বাহিকা, ঠিক আছে, এই দুটোই হচ্ছে উদ্ভিদকে মেকানিক্যাল পাওয়ার মানে কি বলবো যান্ত্রিক শক্তি প্রয়োজন মানে মেকানিক্যাল এনার্জি প্রদান করে, ঠিক আছে। ফ্লোয়েম জাইলেমের আরেকটা পার্ট আছে তোমরা মনে রাখবা, জাইলেম জাইলেম প্যারেনকাইমা, তাই না? জাইলেম প্যারেনকাইমা এটা কি করে, এ হচ্ছে ভোজনকে সংগ্রহ করার কাজ করে, মানে খাদ্য সংগ্রহ করার কাজ কে, ভোজন সংগ্রহ, ভোজন সংগ্রহ, ঠিক আছে। এটা কি করে, জাইলেম প্যারেনকাইমা এই কাজটা করে। তোমরা বলতে পারো ফ্লোয়েম তো খাদ্য তৈরি করে, অবশ্যই ফ্লোয়েম খাদ্য তৈরি করে, কিন্তু জাইলেমের যে চারটা পার্ট আছে, ভেসেলস, তারপর ট্র্যাকিয়ার্স, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, তার মধ্যে জাইলেম প্যারেনকাইমা হচ্ছে তোমার যে খাদ্য আছে সেটাকে সংগ্রহ করার কাজ করে, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, আর প্রত্যেকটা তোমাদের পরীক্ষাতে অলরেডি চলে এসেছে এই কোশ্চেনগুলো, তাই এই কোশ্চেনগুলো খুব ভালো করে তোমরা মনে রেখো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি ফ্লোয়েমের উপাদান বা অংশ নয়। দেখো সেম কোশ্চেন, এখন আমি তোমাকে কি বললাম, সিপ টিউব কি ফ্লোয়েমের উপাদান, কম্পেনিয়ন সেল কি ফ্লোয়েমের উপাদান, ফ্লোয়েম প্যারেনকাইমা তো এখানে দেখেই বোঝা যাচ্ছে ফ্লোয়েম লেখা আছে, কিন্তু ট্র্যাকিডস কি, এ হচ্ছে জাইলেমের কাজ করে। আর ট্র্যাকিডস এর এখনই কি বললাম, ট্র্যাকিডস কি করে, এ হচ্ছে জলের মধ্যে ঘুলে থাকা যেসব খনিজ পদার্থ আছে সেগুলোকে উপরে নিয়ে আসার কাজ করে, মানে মানে পাতা অবধি পৌঁছানোর কাজ করে, ঠিক আছে, এটা হচ্ছে ট্র্যাকিডস, কেমন? এই পয়েন্টটা তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার ডি তোমার, ফ্লোয়েমে পাওয়া যায় না। দেখছো তো, ফ্লোয়েম থেকে একই শিফটে দেখো দুখানা কোশ্চেন দিয়েছে, আর একই টাইপের কোশ্চেন, এমন না যে আলাদা কিছু দিয়েছে, দুই লাইন থেকে একই কোশ্চেন তুলে দিয়ে দিয়েছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে জে থমসন পরমাণু মডেল সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক। দেখো অ্যান্সার বলার আগে আমি তোমাকে কিছু থিওরি বলে দিচ্ছি, ঠিক আছে, তারপর তুমি তোমার নিজেই অ্যান্সারটা করতে পারবা। দেখো জে থমসন যে ছিল, সবার প্রথমত মনে রাখবা এ কি ইলেকট্রনের আবিষ্কার করেছিল, কবে, 1897 সালে, ঠিক আছে, 1897 সালে। আর ইনি হচ্ছে সবার প্রথম পরমাণু মডেল দিয়েছিল, ঠিক আছে। পরমাণু মডেল কবে দিয়েছিল মনে রাখবা, পরমাণু মডেল, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা 1898 সালে ইনি সর্বপ্রথম দিয়েছিল, ঠিক আছে। আর এনার পরমাণু মডেলকে পাম পুডিং মডেল বলা হয়, পাম পুডিং মডেল, ঠিক আছে, পাম পুডিং মডেল বা কি বলে জানো, ওয়াটারমেলন থিওরি, ওয়াটারমেলন মানে জানো তো তরমুজ। এটাতে মানে থমসন কি বলেছিল জানো, যে দেখো একটা তরমুজের ভেতরে কি লাল ভাগ থাকে আর তার মধ্যে কি বীজগুলো থাকে। তো বলছে যে তরমুজের মধ্যে যে বীজগুলো যেভাবে ছড়িয়ে থাকে না, সেরকমই এই যে লাল ভাগটা আছে সেটাকে সে বলছে ধনাত্মক আধানযুক্ত গোলক, ঠিক আছে। তার মধ্যে এই যে নেগেটিভ মানে বীজগুলো আছে সেটা কি করে, নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন কণা হিসাবে দেখে প্রদর্শিত করেছিল। আর এই কি করে, যাতে সমস্ত পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একে অপরকে প্রশমিত করতে পারে, এই বিষয়ে জে থমসন বলেছিল, ঠিক আছে। তা আমি কি বললাম, যে ধনাত্মক আধান কোনটাকে বলছে, লাল ভাগটাকে, ঠিক আছে, লাল ভাগটাকে মনে রাখবো ধনাত্মক আধান বলছে, আর যেই বিচিগুলো আছে সেগুলোকে এই বলে যে নেগেটিভ ইলেকট্রন, ঠিক আছে। আর এরা কি করে, একে অপরকে প্রশমিত করে, এটাই জে থমসন বলে গেছিল। এবার দেখো অপশনে কি বলছে, বলছে ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে, একদম না। পরমাণুর সমস্ত ধনাত্মক আধান নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, না। তুমি যদি দেখো ওয়াটারমেলন পুরোটাই হচ্ছে লাল, লালটাকেই আমরা পজিটিভ বলছি, তো লালটা কি নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থোড়াই না থাকছে, এটা চারিদিকে ছড়িয়ে থাকছে, তাই না? বলছে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার পথে ঘোরে, একদমই না। এর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে, ঠিক আছে, এবার নেগেটিভ ইলেকট্রন তো নেগেটিভ হয়, তাই না? এবার এই নেগেটিভ ইলেকট্রনগুলোকে আমরা কি ধরেছি, বিচিগুলোকে ধরেছি। আর এই বিচিগুলো কি মানে বৃত্তাকার পথে কি ঘুরছে না, এটা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকছে, তার মানে কি এটাও তোমার হবে না। তো একটাই বাকি থাকলো, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না, অপশন নাম্বারে। দেখো এখানে কি বলছে, ধনাত্মক আধানযুক্ত গোলকের মধ্যে ইলেকট্রনগুলি ছড়িয়ে থাকে, একদম সঠিক বলছে। ধনাত্মক আধানযুক্ত গোলককে আমরা কি ধরেছি, লাল কালারের যে পার্টটা থাকে তরমুজের ভিতরে সেটাকে আমরা ধনাত্মক আধানযুক্ত গোলক ধরেছি। এবার তার মধ্যে বিচিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকছে, এটাই এখানে বলছে, তাই না? সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার এ তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একটি বলকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তবে নির্দিষ্ট সময় পর তার বেগ কি হবে। দেখো এটা হচ্ছে গতির সমীকরণ থেকে প্রশ্নটা দিয়েছে। তো দেখো গতির সমীকরণ কে দিয়েছিল বলো তো, তোমরা মনে রাখো গ্যালিলিও, ঠিক আছে, গ্যালিলিও। আর ইনি গতির সমীকরণের জন্য টোটাল 4টা ফর্মুলা দিয়েছে, ঠিক আছে, যার মধ্যে 3টা তোমাদের সিলেবাসে আছে। দেখো যখন কোনো জিনিসকে নিচ থেকে যখন উপরে ছোড়া হয় না, তখন কি কাজ করে, কি বলছে, উলম্ব ভাবে উপরের দিকে, মানে নিচ থেকে উপরের দিকে ছুটছে। এবার নিচ থেকে যদি উপরের দিকে, আমি তোমাকে কি বললাম, তো সব থেকে বেশি ম্যাক্সিমাম মানে মাধ্যাকর্ষীয় ত্বরণ কোথা হয়, ধ্রুবে। এবার ধ্রুব থেকে তুমি যদি উপরে যাও তাহলেও তোমার মাধ্যাকর্ষণ মানে ত্বরণ কমতে থাকবে, যদি নিচের দিকে নামো তাও তোমার মাধ্যাকর্ষণ কমতে থাকবে, ঠিক আছে, পৃথিবী থেকে। কিন্তু পৃথিবীর দিকে আসলে তোমার কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি কম, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী থেকে উপরে যদি উঠো তোমার মাধ্যাকর্ষীয় ত্বরণ কমবে, পৃথিবী থেকে যদি নিচের দিকে যাও তাহলে তোমার মাধ্যাকর্ষীয় ত্বরণ কমবে। কিন্তু উপর থেকে যদি তুমি পৃথিবীর দিকে আসো
উপর থেকে তুমি পৃথিবীর দিকে আসছো, সেক্ষেত্রে তোমার মাধ্যাকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা কনসেপ্ট বুঝতে পারলে? এই জন্য হচ্ছে গ্যালিলিও 4টা ফর্মুলা দিয়েছিল। দেখো প্রথম ফর্মুলা যেটা দিয়েছিল ভি সমান সমান ইউ মাইনাস জিটি। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর ফর্মুলা দিয়েছিল এস সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, 3 নম্বর ফর্মুলা যেটা তোমাকে দিয়েছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2GS। 4 নম্বর ফর্মুলাটাও তোমরা মনে রাখো, যদি তোমাদের প্রশ্ন চলে আসে কোনো সময়, আসার তো কথা না, তবু মনে রাখো এস সমান সমান ইউ মাইনাস G/2 ইন্টু 2n-1। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর ফর্মুলা। এবার দেখো এই 4টা ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটা অপশনে আছে। দেখো প্রথমে তো প্লাস আছে, আমার এটা বাদ, গুণ আছে এটাও বাদ, এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো ভি সমান সমান ইউ মাইনাস জিটি, ভি সমান সমান ইউ মাইনাস জিটি, তার মানে এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, জিটি মাইনাস ইউ হয় না, এটা বাদ হয়ে গেল। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। আচ্ছা, এটা কি হলো, পৃথিবী থেকে যখন উপরের দিকে যাচ্ছে, উলম্বভাবে ছোড়া হচ্ছে। নেক্সট তোমাকে যদি জিজ্ঞেস করে যে উপর থেকে ধরো নিচের দিকে ছোড়া হচ্ছে, তখন তুমি কি করবা? সেম এই ফর্মুলাই হবে, শুধু যেখানে যেখানে তুমি মাইনাস দেখছো, ঠিক আছে, যেখানে যেখানে মাইনাস দেখছো সেখানে সেখানে প্লাস করে দিবা, প্লাস 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 প্লাস। ঠিক আছে, কি হলো, যখন নিচ থেকে উপরে যাবে তখন ভি মাইনাস জিটি এস সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2GS। কিন্তু যখন কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে ছোড়া হয়, যেমন এটাকে নিচ থেকে উপরের দিকে ছোড়া হচ্ছে, এবার উপর থেকে যখন নিচ দিকে ছোড়া হবে তখন কি হবে, ভি সমান সমান ইউ প্লাস জিটি এস সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GS। ঠিক আছে, এই ফর্মুলা তোমরা মনে রাখো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নিচের কোনটি গলগি বডির কাজ নয়। দেখো গলগি বডির কাজ আমি তোমাকে কবে থেকে বলে আসছি। দেখো পদার্থের সঞ্চয় করে, অবশ্যই পদার্থের সঞ্চয় করে, সেটা প্যাকেজিং করে, প্লাস সেটার পরিবহনও করে, তাই না? তার মানে কি পদার্থের পরিবহন, এটাও তোমার হবে। লাইসোজোম গঠন করে কিন্তু রাইবোজোমের অভাব থাকে, রাইবোজোম অভাব থাকে, রাইবোজোম অভাব থাকে কিন্তু লাইসোজোম গঠন করে। ঠিক আছে, এটা কি করে, সরল শর্করাকে জটিল শর্করাতে সংশ্লেষণ করে, তৈরি করে বা পরিবর্তন করে, কিন্তু সেটা ভাঙে না। ঠিক আছে, ব্রেকিং এর জন্য এই অপশনটা পুরোপুরি ভুল হয়ে গেল। ঠিক আছে, তার মানে গলগি বডির কাজ কি? দেখো প্রথম তো হচ্ছে পদার্থের সঞ্চয় করে, সেটা প্যাকেজিং করে, করার পর যেসব জায়গায় দরকার সেখানে পরিবহন করে দেয়। ঠিক আছে, পরিবহন করে, এর মধ্যে প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে, লাইসোসোমের গলগি বডির মধ্যে, কিন্তু তার মধ্যে রাইবোজোম পাওয়া যায় না, রাইবোজোম পাওয়া যায় না, অথচ লাইসোসোমের গঠন করে। ঠিক আছে, এইটুকু কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। গলগি বডি তৈরি কি হয়, তো গলগি বডি তুমি জিজ্ঞেস করে কি দিয়ে তৈরি হয়, তোমরা মনে রাখবা মাইটোকন্ড্রিয়া দিয়ে গলগি বডি তৈরি হয়। ঠিক আছে, আর যদি জিজ্ঞেস করে যে গলগি বডির খোঁজ কে করেছিল, তোমরা মনে রাখবা ক্যামিলো গলগি বলে একজন ছিলেন, ক্যামিলো গলগি। ঠিক আছে, ক্যামিলো গলগি, ইনি হচ্ছেন 1898 সালে গলগি বডির খোঁজ করেছিলেন। গলগি বডির আরেকটা নাম কি মনে রাখবে, ডিকটিওসোম, ডিকটিওসোম। ঠিক আছে, গলগি বডির হচ্ছে আরেকটা নাম। কেমন, পদার্থের পরিবহন করা এর মেন কাজ, সব থেকে মেন কাজ যদি জিজ্ঞাসা করে, পদার্থের পরিবহন করা মেন কাজ। কেমন, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। ঠিক আছে, তো সঠিক আনসার কি, অপশন নম্বর ডি তোমার কারেক্ট আনসার। শর্করা দেখো নেক্সট অপশন পরীক্ষায় তোমাকে ভাঙার জায়গায় কিন্তু সংশ্লেষণ দিয়ে দিতে পারে, তখন কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ধরো এরকম দিয়ে দিল সাধারণ শর্করাকে জটিল শর্করায় সংশ্লেষণ করে, তখন তুমি এটাকে ভুল ভাঙতে যেও না, মানে কেটে দিও না, কিন্তু ওটা ভুল হয়ে যাবে। ভাঙা এর কাজ না, সংশ্লেষণ করা এর কাজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নিচের কোনটি নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ নয়। নিউটনের তৃতীয় গতিসূত্র কি জানো? এটা হচ্ছে ওই যে আমরা যেটা সচরাচর ব্যবহার করি, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই না? কিন্তু এই নিয়মটা থেকে আমরা দুটো কথা জানতে পারি। নিয়মটা কি হচ্ছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ক্রিয়া আছে। আর এখান থেকে আমরা দুটো কথা জানতে পারি। প্রথম কথা যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে কি, বল যে আছে, ফোর্স, সেটা সব সময় জোড়াতে থাকে। মানে ধরো তুমি কাউকে চড় মারলা, তোমার তার গালে যতটা লাগবে তোমার হাতেও সেম জিনিস লাগবে, তার মানে কি বল সেদিক থেকেও প্রয়োগ হলো, কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পারলাম না। তো প্রথম আমরা কি জানতে পারলাম, যে বল সবসময় জোড়াতে থাকবে। ঠিক আছে, আর দ্বিতীয় আমরা কি জানতে পারলাম, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, বলছে না যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে কি ক্রিয়া আর প্রতিক্রিয়া যেটা আছে সেটা কি দুটো আলাদা আলাদা বস্তুর উপর প্রয়োগ করা বল, তাই না? কি বললাম, প্রথম বললাম যে নিউটনের তৃতীয় গতিসূত্রের নিয়ম হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখান থেকে আমরা দুটো কথা জানতে পারছি। প্রথম যেটা জানতে পারছি যে বল সব সময় জোড়াতে থাকে, আর দ্বিতীয় কথা আমরা জানতে পারছি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোই হচ্ছে আলাদা আলাদা বস্তুর উপর প্রয়োগ করা বল, তাই না? এর অপশন যদি আমরা মানে উদাহরণ যদি দিই, দেখো রকেটের গতি, এটা হচ্ছে তোমার নিউটনের গতিসূত্র, কারণ কি রকেট উপরের দিকে উঠছে আর নিচের দিকে চাপ মারছে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া কি, মানে বল কি বিপরীত হয়ে যাচ্ছে, তাই না? তারপর দেখো বন্দুকের পিছনে ধাক্কা দেওয়া, সামনের দিকে গুলি যাচ্ছে পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে, এটাও নিউটনের তৃতীয় গতি। নৌকা সামনের দিকে এগিয়ে যাওয়া, এটা মানে সামনের দিকে এগিয়ে যাওয়া মানে কি, ধরো তুমি নৌকা থেকে লাফ মারলে, ঠিক আছে, যখন তুমি লাফ মারবে নৌকাটা পিছনের দিকে হয়ে যাবে,
ঠিক আছে, সেটাই এটা বলছে। তারপরে কি হচ্ছে, মাটির উপর দিয়ে হাঁটা। হ্যাঁ, মাটির উপর দিয়ে হাঁটা, আমি মাটির উপর একটা বল প্রয়োগ করছি, তাই না? আমি ধরো জোরে লাফাচ্ছি মাটির উপর, তো লাফালে কি হয়, মাটির উপর যে বলটা প্রয়োগ করছি আমাদের পায়েও কিন্তু সেম লাগবে, এমন না যে আমার পায়ে লাগবে না, তার মানে কি এটাও তোমার হবে। কিন্তু এই যে গাছ ঝাঁকালে ফল নিচে পড়ে যাওয়া, এটা হচ্ছে তোমার ভুল, এটা নিউটনের গতির নিয়ম না, এটা নিউটনের কোন নিয়ম বলো তো? এটা হচ্ছে প্রথম নিয়ম, ফার্স্ট ল এর এই নিয়মটা পড়ে। তবু এটা কি, এটাকে জড়ত্বের নিয়ম, জড়তা যেটা আছে ইনার্সিয়া, সেটার নিয়ম বলে, যে গাছ ঝাঁকালে ফল নিচে পড়ে যাওয়া, তাই না? এই কোশ্চেনটা দেখো, আমি লাস্ট ক্লাস তোমাকে 9th জানুয়ারি তোমাকে কোশ্চেন সলভ করেছি, ওই দিনও এই কোশ্চেনটা এসেছিল, তাই না? আর আমি তোমাকে বলেও ছিলাম। তার মানে দেখছো তো কোশ্চেন রিপিট কেমন হচ্ছে। আমি তোমাকে এটাই বলতে চাইছি যে তোমরা ক্লাসটা করো, দেখবা অনেক কোশ্চেন তোমার রিপিট পাবা। মানে অ্যাটলিস্ট তোমার সাহস তো বাড়বে না, যে হ্যাঁ তোমার ধরা ছোঁয়ার মধ্যে জিনিসটা আছে। পরীক্ষা তুমি দিতে যাও পজিটিভ মাইন্ডসেট নিয়ে যাবা, তাই না? যে হ্যাঁ আমি পারবো। পরীক্ষার আগে তুমি যদি ভাবো, যে টেনশন করো যে না পারবো না, কেমন কোশ্চেন আসবে না আসবে, তো ওসব ভেবে লাভ আছে? তার আগে তুমি প্রিপেয়ার হয়ে যাও, দেখে যাও যে কেমন ধরনের প্রশ্ন আসছে, তাহলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কার্বনের বৈশিষ্ট্য সম্পর্কে নিচের কোন উক্তিটি ভুল? দেখো প্রথমটা কি বলছে, এটি আয়নিক বন্ধন তৈরি করে, এটাই তোমার ভুল। দেখো কার্বন কি, সবার প্রথমে জানো কার্বন তো হচ্ছে একটা অধাতু, তাই না? কার্বন একটা অধাতু, আর অধাতু কি করে? অধাতু আয়নিক বন্ড তৈরি করে না, অধাতু কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, তাই না? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডে কি হয়, নিজেদের যে ইলেকট্রন আছে সেটা ইলেকট্রন কি পার্টনারশিপের মাধ্যমে চলে, মানে আমি তোমাকে কিছু দিলাম, তুমি আমাকে কিছু দাও, যখন আমার দরকার পড়বে তোমার কাছ থেকে আমি নিয়ে নিবো, যখন তোমার দরকার পড়বে তখন তুমি আমার কাছ থেকে নিবে, এটাকে কোভ্যালেন্ট বন্ড বলে। কিন্তু আয়নিক বন্ড কি হয়, যে আমরা দুজন মিলে তৈরি করলাম, না কাউকে আসতে দিব না কাউকে যেতে দিব, ঠিক আছে? এটা কি হয়, মানে ধাতু আর অধাতুর মধ্যে হয় আয়নিক বন্ধন, ঠিক আছে? তো সেই জন্য এটাই তোমার ভুল হয়ে গেল, তাই না? এই এই চেনার জন্য এটাই যথেষ্ট, যে আয়নিক বন্ধন হয় না, কারণ কার্বন হচ্ছে অধাতু, আর অধাতু অলওয়েজ কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, ঠিক আছে? বাকি এটা দ্বিবন্ধন ত্রিবন্ধন গঠন করতেই পারে, ক্যাটিনেশনের ধর্ম তো আছেই আছে, এটা চতুর্সংযোজক বা টেট্রাহাইড্রল গঠনযুক্ত হয়, এটাও ঠিক, তাই না? সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মহিলাদের শরীরে নিষেক বা প্রজনন সাধারণত কোথায় হয়? এটা তো তোমরা প্রত্যেকেই পারবে, কোথায় হয়? ফলোপিয়ান টিউবে হয়, তাই না? অন্ডাশয় মানে ওভারিতে কি হয়, এখানে ওভামের নির্মাণ হয়, তাই না? ওভামের নির্মাণ হয়। ওভাম নির্মাণ হয়ে যাওয়ার পর সেই জায়গাটা যে ফাঁকা থাকে, মানে ওভাম কি হয়, একটা স্তরের মধ্যে থাকে, তো সেই স্তর ফেটে ফেটে একটা ওভাম প্রথমে ফলোপিয়ান টিউবে আসে, সেটা শুক্রাণুর জন্য ওয়েট করে, যখন শুক্রাণু আসে না তখন সেটা নষ্ট হয়ে যায়, তারপর আবার একটা ওভাম যায়, মানে দেখো এটা হচ্ছে তোমার, ঠিক আছে? তো আমি ভালো করে আঁকতে পারলাম, তবু একটা বোঝার জন্য করে নাও, ঠিক আছে? দেখো এই জায়গাটাকে আমরা ফলোপিয়ন টিউব বলি, ঠিক আছে? এইটা হচ্ছে ওভাম, মানে ওভারি, ঠিক আছে? এই জায়গাটাকে আমরা বলি কার্ভিক্স, ঠিক আছে? কার্ভিক্স। আর এই যে এই টোটাল জায়গাটা দেখছো, এটাকে আমরা বলি জরায়ু বা ইউট্রাস, ঠিক আছে? এখান থেকে ওভাম, এই যে আমি যে স্তরটা বানিয়েছি, এই স্তরটাকে কি বলা হয় বলো তো? গ্রাফিয়ান ফলিকল বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? গ্রাফিয়ান ফলিকল। এর ভিতরেই সব ওভারিগুলো থাকে। এবার ওভারি কি হলো, যখন পরিপক্ক হয়ে যায় তখন ওভারি এটা ফেটে বেরিয়ে গেল, এখানে এলো, ঠিক আছে? এখানে কতক্ষণ ওয়েট করে, মানে 12 থেকে 24 ঘন্টা ওয়েট করে শুক্রাণু আসার জন্য। কিন্তু শুক্রাণু যদি না আসে তখন কি, এটা নষ্ট হয়ে যায়, সামনের দিকে এগিয়ে যায়, আবার একটা ওভাম আসে, মানে ওভারি আসে, আবার সে ওয়েট করলো, আবার সে পেরো না, আবার নষ্ট হয়ে গেল, আবার একটা হলো, এরকম পর্যায়ে চলতে থাকে। এবার চলতে চলতে যখন মাসের শেষ হয়ে গেল, প্রথম সপ্তাহটা কি ওভারি তৈরি হবে, দ্বিতীয় আর তৃতীয় সপ্তাহ ফার্টিলাইজেশনের জন্য সব থেকে মোক্ষম সময়, কারণ এখানে পরিপক্ক ডিম্বাণু হয়ে যায়। আর লাস্ট যেটা সপ্তাহ, মানে চতুর্থ সপ্তাহ, এখানে কি হয়, ডেড হয়ে যায়, ঠিক আছে? মৃত হয়ে যায়। তো এখান থেকে বেরোতে থাকে, এবার বেরিয়ে যাওয়ার পর এই যে স্তরটা পড়ে আছে, এই স্তরটাকে আমরা কি বলি বলতো? কর্পাস লুটেটাম, মানে সমস্ত কিছু বেরিয়ে যাওয়ার পর কর্পাস লুটেটাম, ঠিক আছে? এই কর্পাস লুটেটামই তোমার ফিমেল সেক্স হরমোনের নির্মাণ করে। তোমাকে যদি জিজ্ঞাসা করে ফিমেল সেক্স হরমোনের নাম কি, তো কি বলবা? একটা হচ্ছে প্রোজেস্টেরন, একটা হচ্ছে ইস্ট্রেজন, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমার মনে রাখবো। জরায়ু কি হয়, ইউট্রাস, এই জায়গাটাকে আমরা ইউট্রাস বলি, ঠিক আছে? এই ইউট্রাসের মধ্যেই একটা টিস্যু দিয়ে একটা তৈরি আবরণ থাকে, যাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি। এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? এই এন্ডোমেট্রিয়ামকেই তোমরা মনে রাখবা, এটাকে বাচ্চার বিছানা বলে, ঠিক আছে? এর মধ্যেই বাচ্চা ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, এদিক ওদিক ডিগবাজি মারে, সবকিছু এখানেই হয়। কিন্তু যখন ধরো এই ফার্টিলাইজেশন হলো না, ঠিক আছে, সবকিছু বেরো, যখন যে মাসিক চক্র যে হয় কিনা, এই এন্ডোমেট্রিয়াম যে টিস্যু ব্যাপারটা আছে, এটা পুরো রক্তের মতো বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে? আর চাপ চাপ রক্ত কেন হয়, কারণ এটা টিস্যু হয়, সেই জন্য চাপ চাপ রক্ত হয়, ঠিক আছে? ফলোপিয়ান টিউব এখানে তো তোমার ফার্টিলাইজ হওয়ার জন্য এখানে আসে, তাই না? সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে মানুষের চোখের লেন্সের প্রধান কাজ কি? দেখো মানুষের চোখের লেন্স, মানুষের চোখে যে লেন্সটা লাগানো থাকে সেটা কি হয়, উত্তল লেন্স হয়, তাই না? এই উত্তল লেন্স কি করে, এটা হচ্ছে মানুষের, মানে যে ছবিটা তৈরি করে সেটা কি বাস্তবিক, উল্টো,
আর হচ্ছে ছোট প্রতিবিম্ব তৈরি করে, তাই না? আর এই লেন্সের কাজ কি বলতো, এই ধরো একটা লেন্স আছে, তো এই লেন্স কি করবে, যে আলোগুলো আসছে সেটা একটা জায়গায় কেন্দ্রিত করে সেটা রেটিনাতে পাঠানো হচ্ছে লেন্সের প্রধান কাজ, ঠিক আছে? আর তোমরা মনে রাখবে লেন্সের মধ্যে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে? প্রোটিন পাওয়া যায়। এবার চলে আসো অপশনে, অপশনে কি বলছে দেখো, আলোক রশ্মিকে অপসারিত করা, একদমই না। বলছে আলোক রশ্মিকে ফোকাস করা, হ্যাঁ আলোক, আমি কি বললাম, আলোকে একটা জায়গায় কেন্দ্রিত করে, কেন্দ্রিত করার পর সেটা রেটিনাতে পাঠিয়ে দেয়। তার মানে কি, কেন্দ্রিত করা ফোকাস করা একই ব্যাপার, তাই না? তো সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে। বলছে আলোক রশ্মিকে প্রতিফলিত করে, লেন্স তো প্রতিফলিত করেই না, এটা তো প্রতিসরিত করে, তাই না? বলছে আলোর রশ্মির তীব্রতা বাড়ানো, না আলোর রশ্মির তীব্রতা বাড়ায় না, ঠিক আছে? সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে শব্দের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? দেখো শব্দের ব্যাপারে কিছু আগে জিনিস জানো, শব্দ তো সর্বপ্রথম জেনে নাও, শব্দ কি একটা যান্ত্রিক তরঙ্গ, মানে মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে? শব্দ একটা মেকানিক্যাল ওয়েভ, যার উৎপত্তি করে, শব্দের উৎপত্তি তোমার অণুর গতির কারণে হয়, ঠিক আছে? অণু যখন গতি করবে তখনই শব্দের উৎপন্ন হবে, অণুর গতি ছাড়া শব্দ উৎপন্ন হতে পারবে না। তার মানে কি, যেখানে অণু আছে সেখানে তৈরি হবে, তার মানে যেখানে নেই সেখানে হবে না। তার মানে হচ্ছে যেখানে শব্দ মানে গমনের জন্য, মানে শব্দ একটা স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, বিনা মাধ্যমে শব্দ পৌঁছাতে পারে না। যেমন তুমি চাঁদে গিয়ে যদি কথা বলো, সেখানে কিন্তু একজনের আওয়াজ অন্যজন শুনতে পায় না, তাই না? তখন ওখানে কি ইশারাতে কাজ হয়, ঠিক আছে? আর যদি জিজ্ঞাসা করে শব্দ অনুপ্রস্থ তরঙ্গ না অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা প্রশ্নটা আসে। দেখো শব্দ অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ দুটোই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শব্দ অনুদৈর্ঘ্য হয়। যেমন দেখো সব একটা মাধ্যমের তো প্রয়োজন হয়, তাই না? এবার মাধ্যম আমি যদি ধরে নিই, ধরো সলিড, লিকুইড আর হচ্ছে গ্যাস, তিনটা মাধ্যম আমি ধরে নিলাম, ঠিক আছে? গ্যাসের মধ্যে দিয়ে শব্দ যখন চলাচল করে তখন সেটা অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে চলাচল করে, ঠিক আছে? তরলের মধ্যে দিয়ে কি হয়, তরল দেখো তরলের উপরে একটা পৃষ্ঠ থাকে, নিচের একটা, এটা যদি থাকে তো তরলের উপরে একটা পৃষ্ঠ, নিচের এটা পৃষ্ঠ। তো উপরের পৃষ্ঠের তরল সবসময় অনুপ্রস্থ হিসাবে চলে, ঠিক আছে? উপরের পৃষ্ঠে মানে শব্দ হচ্ছে জলের উপরে অনুপ্রস্থ হিসাবে গমন করে, আর জলের নিচে অনুদৈর্ঘ্য হিসাবে গমন করে, ঠিক আছে? আর সলিডে কি হয়, সলিডে অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য দুটোই হয়। কিন্তু যদি শুধু জিজ্ঞাসা করে যে কি শব্দ কি অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে অ্যান্সার হবে না। যদি বলে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে বলবে হ্যাঁ। যদি জিজ্ঞাসা করে শব্দ অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য দুটোই তরঙ্গ, তো সেটাও তোমার রাইট হবে। যদি শুধুমাত্র তোমাকে দিয়ে দেয় যে শব্দ অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে সেটা তোমার 100% সঠিক কখনো হবে না, ঠিক আছে? বুঝতে পারলে? এবার চলো প্রশ্নে আসো। প্রথম তোমাকে জিজ্ঞাসা করছে শব্দের কোন উক্তিটি সঠিক, মাধ্যমের প্রয়োজন হয় না, এটা তো প্রথমেই ভুল। শব্দের জন্য মাধ্যমের প্রয়োজন, যেখানে এখানে মাধ্যমের প্রয়োজন হয় না কেটে দেওয়া আগে। দেখো শূন্য স্থানেও শব্দ চলাচল করতে পারে, একদমই না। চাঁদে তাহলে তো কথা বলাই যেত, তাই না? দুটো বাদ হয়ে গেল। এবার দেখো যে এর জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এর জন্য মাধ্যমের প্রয়োজন, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখো কি বলে, শব্দ একটি তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ মানে কি, এটার কথা অনুপ্রস্থ তরঙ্গের কথা বলছে। শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা হচ্ছে। এবার আমি তোমার কি বলবো, শুধুমাত্র যদি প্রস্থ থাকে সেটা তোমার সব মানে ম্যাক্সিমাম 100% রং হয়ে যাবে। কিন্তু অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য দুটো যদি থাকে তাহলে তোমার একমাত্র সেটা সঠিক হবে। আর অনুদৈর্ঘ্য যদি একা থাকে তো সেটা তোমার সঠিক হবে, ঠিক আছে? আমি কি বললাম, শব্দ অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য দুটোই তরঙ্গ, কিন্তু শুধু যদি বলে শব্দ অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে তুমি বলবো না, শব্দ অনুপ্রস্থ তরঙ্গ নয়। শব্দ অনুপ্রস্থ তরঙ্গ কোথায় কোথায়, জলের উপরের ক্ষেত্রে শব্দ অনুপ্রস্থ তরঙ্গ হিসাবে গঠন করে, তাই না? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে একটি সার্কিটে বিভব প্রভেদ, এক সেকেন্ড, বিভব প্রভেদ মানে ভোল্টে আমাকে দিয়ে দিচ্ছে 5, প্রতিরোধ দিয়ে দিচ্ছে 10, তাহলে আই আমাকে জিজ্ঞাসা করছে ভি সমান সমান কি হয়, আই আর, তাই না? এবার তুমি মানগুলো পুট করে দাও, ভি আমাকে দিয়ে দিচ্ছে 5, আই আমাকে বের করতে হবে, আর আমাকে দিয়ে দিচ্ছে 10। তাহলে আই বের করার জন্য কি হবে, 10টাকে এদিকে ডিভাইড করে দিতে হবে। তো 5/10 সমান সমান কত হবে, 0.2 অ্যাম্পিয়ার, তাই না? এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো সিম্পল, এটা ফর্মুলার অঙ্ক ছিল, কোনো বড় ব্যাপার না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে চিপসের প্যাকেটে কেন নাইট্রোজেন গ্যাস ভরা থাকে? দেখো চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস এই জন্যই ভরা থাকে কারণ নাইট্রোজেন কি একটা অক্রিয় গ্যাস, ঠিক আছে? অক্রিয় না, ঠিক নিষ্ক্রিয় গ্যাস। কেমন? এ কি করে, দেখো যে কোনো জিনিস খারাপ হয় কখন জানো, যদি তার মধ্যে অক্সিজেনের সংস্পর্শে চলে আসে, তখন সেই জিনিসটা খারাপ হয়ে যায়, ঠিক আছে? নাইট্রোজেন কি করে, এই অক্সিকরণ বা জারণ থেকে বাঁচানোর জন্য প্যাকেটের মধ্যে ভরা হয়। দেখো নাইট্রোজেনের জন্য কি প্যাকেটটা একটু ফুলেও থাকে, কিন্তু এটা মেন কারণ না, ঠিক আছে? স্বাদ বাড়ানোর জন্য নাইট্রোজেন দিবে, এটা কোনো কথা হলো? আর্দ্রতা থেকে বাঁচানোর জন্য, এটাও কোনো কথা না। ভিতর যদি ভিতরে আর্দ্রতা থাকে তো মানে প্যাকেটের ভিতরে আর্দ্রতা থাকবে, এটা কেমন ধরনের কথা, তাই না? সঠিক অ্যান্সার কি হবে, তোমার অক্সিকরণ বা জারণ থেকে বাঁচানোর জন্য তোমার নাইট্রোজেন গ্যাস ভরা হয়। কারণ নাইট্রোজেন কি, নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় গ্যাস, অক্রিয় গ্যাস না, কিন্তু আমি নাইট্রোজেন বলছি এটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? অক্রিয় গ্যাস আর নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? নাইট্রোজেন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কেমন? তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল।
বলছে যদি একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি 5 মিটার স্থানান্তরিত হয় তবে কৃতকার্যের পরিমাণ কত হবে? তো কৃতকার্যের পরিমাণ কি হয়? ডাব্লিউ সমান সমান এফ এস, তাই তো? এফ আমাকে দিয়ে দিচ্ছে 10, স্থানান্তরিত হয় মানে কিছু একটা দূরত্ব যাচ্ছে মিটার, এটা আমার দিচ্ছে 5, তো 5 10 কত 50 জুল তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে বলতে পারো। আর ক্লাসটা যদি তোমার সম্পূর্ণ ভালো লেগে থাকে বা যদি তোমার মনে হয় যে এখান থেকে তোমার একটু হলেও উপকার হয়েছে, তো কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। জয় হিন্দ।